বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রথমবারের মতো অর্থাৎ অভ্যুত্থানের পরে দীর্ঘদিন যাবৎ নানা বিচারের দাবি এবং প্রধান আসামি সকলের চোখে শেখ হাসিনার আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড তাকে দিয়েছে গতকালকে। সো সেলিম রেজা হাবিব, আপনার প্রতিক্রিয়া শুনতে চাই এবং পরে সাদাত হোসেন সেলিম। ধন্যবাদ জিল্লুর ভাই, আপনি সহ চ্যানেলের অগণিত দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক সালিম ভাই সহ সবাইকে শুভেচ্ছা। শেখ হাসিনার এই যে বিচার, যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছিল, বিচারের অগ্রগতি সেই রকমভাবে আমরা দেখছি না। এভাবে যদি বিচার চলতে থাকে তাহলে সে বিচার কতদিনের পরিসমাপ্তি ঘটবে এটা আমরা জানি না। প্রতীক হিসাবে তার আদালত অবমাননার দায়ে সিম্বলিকভাবে 6 মাসের কারাদণ্ড আদালত দিয়েছে। তো এইটা হচ্ছে আপনার বলা যায় যে আইনের বেড়া জালে, যেহেতু সে আদালতের উপস্থিত হয় নাই, সেই কারণে এটা বিধিবদ্ধভাবে আইনগতভাবেই তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। তো আজকে 11 মাস চলছে। আমরা কিন্তু প্রকৃত পক্ষে বিচারের যে গতি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই মন্থর এবং এটা আমাদের কারো কাছে প্রত্যাশিত না। সারা দুনিয়াতে আপনার এই জাতীয় ফ্যাসিস্টদের বিচার নর্মাল আইনে করতে গেলে হয়েছে এরা খুব কমই মনে হয় আর কি, যে যেভাবে 8 সাল থেকে তার যে দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষকে যেভাবে তিনি নির্দেশ দিয়ে হত্যা করেছেন তার বাহিনী, গুপ্ত বাহিনী তৈরি করে, এবং বিশেষ করে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড এবং পাখির মতো গুলি করে যেখানে মানুষ হত্যা করেছে, তার বিচার সাধারণত নর্মাল কোর্টে এইভাবে হওয়ার কথা না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিচারটাকে জনগণের প্রত্যাশার সাথে না রেখে তারা স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া তারা শুরু করেছে। এভাবে বিচার যদি চলতে থাকে তাহলে এই যে আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার এবং বিচার দুটোর অগ্রগতির উপরে তারা নির্বাচনটাকে শিডিউল ঘোষণাটা নির্ভর করছে। তো পর্যাপ্ত অগ্রগতি এবং বিএনপি তাতে কনভিন্সড না। বিএনপি অ্যাকর্ডিং টু জয়েন্ট স্টেটমেন্ট ইন লন্ডন না, আমি এইভাবে জিল্লুর ভাই আমি বলি যে আপনি খুব এইভাবে যদি লক্ষ্য করেন যে 13ই জুনের আগ পর্যন্ত খুব পরিকল্পিতভাবে বিএনপি তথা রাজনৈতিক দলগুলোর উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে মিডিয়া বলি বা তার যে হ্যান্ডসগুলো আছে, সবাই কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপাচ্ছিল যে আমরা আসলে নির্বাচন চাচ্ছি না, আমরা সরকারের কাছে আদায় করতে চাচ্ছি। কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি ছিল যে একটা রোডম্যাপ আমরা চাচ্ছিলাম, এবং এই রোডম্যাপ দাবি করাটাই যেন রাজনৈতিক দলগুলো। কিন্তু আপনারা তো পেয়েছেন বলে মনে হচ্ছে সেটা না, আমি বলি বাট আমরা কিন্তু কোনো রোডম্যাপ দেখিনি, এখনো রোড আছে কিনা সেটাই বুঝতে পারছি না আর কি। সেটার জন্য যেভাবে যে বললাম যে রাজনীতিতে যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপানো হচ্ছিল, সেখান থেকে
13 জুনের যে এই যে লন্ডন বৈঠক, লন্ডন বৈঠকে এখন এই দায়টা আমরা রাজনীতি যারা আমরা করি, সেক্ষেত্রে আমাদের এইটুকু যে যেভাবে রাজনৈতিক দলগুলোর উপর এই সরকার দায় চাপাচ্ছিল, বলটা এখন কিন্তু ইউনূস সাহেবের পায়ে। কিন্তু তার কোনোভাবেই বলার, কিন্তু কোনো কারণে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, জাস্ট হাইপোথেটিক্যালি, না হলে কেউ কেউ তো বিএনপির উপরে দোষ চাপাতে পারে না কি যে কারণে বিএনপি আপনি এতদিন চাপে রেখে হঠাৎ করে এত নরম সুরে সবকিছু ভালো, এবং তারপরে না, এটাই আপনারা বলা শুরু করলেন যে সরকার সব ভালো করছে, এই সরকারকে আমাদের পূর্ণ সহযোগিতা করতে হবে। তাহলে আগের 8 মাসে এত নাটক করলেন কেন? না আমরা এইখানে বা গোপন সমঝোতাটা কি হলো? মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। না, এটা অবশ্যই পারে, এটা যে পারে না আমরা আমি সে কথা আসি আপনার বলছি কাছে না। পরে, হ্যাঁ, আপনার কাছে পরে আসি। মির্জা সাদাত হোসেন সেলিমের কাছে শুনি। বিচারের প্রসঙ্গ দিয়ে শুরু করি যদি আমরা। বিচারটা তো এটা হয়তো একটা সিম্বলিক বিচার, আপনার অনেক সময় নিয়ে ফেলেছে। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট আপনার এই 15 বছর 16 বছরের যেই নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন করেছে ধারাবাহিকভাবে, পরবর্তীকালে জুলাই আগস্টে যেভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে, তার জন্য এই বিচারটা খুবই 3 মাসের মধ্যেই বিচার হওয়া দরকার ছিল এবং শেখ হাসিনার একদম সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া দরকার ছিল। গতকালকে বিএনপির একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, জুলাই মাসের শুরুর একটা প্রোগ্রাম। সেখানে আপনার যারা গুমের শিকার হয়েছে তাদের সন্তানদের কান্নায় সেখানে সমস্ত হল আপনার একদম স্তম্ভিত হয়ে গেছে, এবং জনাব তারেক রহমান সাথে আরম্ভ করে এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ ছিল না যার চোখে জল আসে নাই। তো সেই অবস্থার মধ্যে দিয়ে এই বিচার নিয়ে আমরা খুব সন্তুষ্টি প্রকাশ করছি না। বিচারের আপনার যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত স্লো, আপনার গতানুগতিক এবং আপনার আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে বিচারটা পড়ে গেছে বলে মনে করছি। এটা কোনো অবস্থায় আমরা কাম্য করছি না। আমরা মনে করি যে এইটা অনেক আগেই বিচারটা হওয়ার দরকার ছিল এবং বিচারের গতিটাকে আরও দ্রুত করা দরকার। এখন একটা অংশ পারপাসলি বলছে যে বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেব না। এটা ওরা অনেকদের মুখ দিয়েও বলাচ্ছে, অনেকগুলো রাজনৈতিক দল, শহীদ পরিবারের মুখ দিয়ে বলাচ্ছে। এটা এক ধরনের চাপ সৃষ্টি করে। আমরা শুরু থেকে বলছিলাম যে আপনার নির্বাচনটাকে অনিশ্চিত করে তোলার একটা পায়তারা। আমরা আমাদের 12 দলীয় জোটের পক্ষ থেকে জুন মাসের 30 জুনের মধ্যে আমরা নির্বাচন দাবি করেছি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে বহুবিধ সমস্যা সৃষ্টি হয়। এই সরকারের পক্ষে একটা সুশাসন কায়েম করা সম্ভব হয় নাই, বিনিয়োগ একেবারেই বন্ধ, তারপর বিতর্কিত সিদ্ধান্তগুলো নিচ্ছে আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একেবারেই একদম কর্মহীন, কর্মক্ষম বিহীন একদম উপদেষ্টাদেরকে নিয়োগ করছে। আমরা খুব একটা দাবি করেছি। আপনার প্রধান উপদেষ্টা জাপান গিয়ে বলেছেন একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের নির্বাচনটা দাবি করছেন। আমরা জুন মাসের 2 তারিখে যখন প্রধান উপদেষ্টা সাহেবের সাথে বসেছি, আমরা 32টি রাজনৈতিক দলের মধ্যে আমরা 26 জন বক্তব্য রেখেছি। 26 জনের বক্তব্যের মধ্যে আপনার 23টি রাজনৈতিক দল ক্যাটাগরিক্যালি বলেছে ডিসেম্বর অথবা ডিসেম্বর আগে নির্বাচন দাবি করেছে। যে 6টি দল রাজনৈতিক দল বক্তব্য দেয়নি, তারাও কিন্তু ডিসেম্বরের নির্বাচনের পক্ষে। আপনি ধরে নিতে পারেন যে আপনার 32টি রাজনৈতিক দলের মধ্যে 31টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দাবি করেছে। সেখানে একটি মাত্র রাজনৈতিক দল চরমোনাইয়ের পীর সাহেবের রাজনৈতিক দল, তারা জুন পর্যন্ত বলেছে। এবং এই কথাটা এসে বাইরে আমি অন এয়ারে বলেছি এবং এটা সবাই জেনেছে যে আপনার 26 জনের মধ্যে 23 জন বক্তব্যের মধ্যে বলেছে ডিসেম্বর আগে নয়। কেন? তার মানে সেখানে প্রমাণিত হয়েছে যে একটা মাত্র রাজনৈতিক দল চায় না, সমস্ত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়। কিন্তু আমরা খুব হতচকিত হয়ে গেলাম যে আপনার ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন, সেখানে তিনি হঠাৎ করে নির্বাচনটা এপ্রিলে নিয়ে গেলেন এবং আপনার চট্টগ্রাম বন্দরকে তিনি আপনার যে কোনো মূল্যে আপনার ডিপি ওয়ার্ল্ডকে দেবেন এবং ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার ব্যাপারে যারা বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত কথা ঘোষণা করলেন। আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি। এখন আমরা যারা আন্দোলনের সঙ্গীর সাথেই সেদিন বক্তব্য রেখেছিলাম যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাই, আমাদের সাথে একটা আলোচনা করলে ভালো হতো। এখন নির্বাচনটা যে ফেব্রুয়ারিতে যাওয়ার পরে এখন অনেকেই অনেক রকম মন্তব্য করছে। আমরাও দেখছি যে নিত্য নতুন বিভিন্ন দাবি তোলে নির্বাচনটাকে প্রলম্বিত করার এক ধরনের কৌশল চলছে এবং সরকারের অভ্যন্তরের মধ্যে যে বেশ কিছু মাফিয়া আপনার প্রবেশ করেছে এবং এই মাফিয়ারা নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায় এবং একটা ভিন্ন আদলে আপনার কিংস পার্টি জোট করতে চায়। এটা আমরা বুঝতে পারছি। আগে ছিল কিংস পার্টি, এখন একটা কিংস পার্টি জোট করে নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায় বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে, বিভিন্নভাবে প্রতিমান হচ্ছে। তার মধ্যে দিয়ে ধরেন আমরা যে রাজনৈতিক দলগুলো আপনার সংবিধান সংশোধন কমিটির সাথে আলাদা আলাদা বৈঠক করেছি। আলাদা আলাদা বৈঠক করার পরে ওনারা আমাদেরকে 167টা দাবি আপনার করেছেন। আমরা ওনাদের বক্তব্য অনুযায়ী জানতে পেরেছি 120টার মতো ঐক্যমত্য আছে।
20-25টা ঐক্যমত্য জীবনও হবে না, ওগুলো ওনারা আলোচনার মধ্যে আসবেন না। আর গোটা 20 দাবি নিয়ে ওনারা আমাদের সাথে আলোচনা চলছেন। এই 20টা দাবির মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতিটা নাই, পিয়ার পদ্ধতির ব্যাপার নিয়ে কোনো আলোচনা নাই। এবং 2 তারিখ থেকে আমরা 25 তারিখ পর্যন্ত আমরা এই আলোচনাটাকে মেনে নিয়ে আলোচনা করছি যে পিয়ারটা এখানে আনতে হবে বা আনা, এই ধরনের কোনো কথা কেউ তোলে না। হঠাৎ করে পিয়ার পদ্ধতিটা সামনে নিয়ে আসছে অনেকগুলো রাজনৈতিক দল, যারা ভালো করেই বুঝেছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে রাজনৈতিক আর্থসামাজিক অবস্থায় পিয়ার পদ্ধতিটা এখানে আপনার কোনো কার্যকর ভূমিকা পালন করবে না। এবং আপনার ওনারা উদাহরণ দেয় মানে পিয়ার পদ্ধতিটা উচ্চকক্ষে এবং আপনার উন্নত বিশ্বে আপনার ডেনমার্ক, সুইডেন, নরওয়ে 100 বছরের গণতন্ত্রের ঐতিহ্য আছে, 100 বছরের আপনার শতভাগ শিক্ষিত আছে। সেই পদ্ধতিটা আমাদের এখানে চালু করা এবং এখানে বিভিন্ন আপনার রাষ্ট্রে প্রাদেশিক সরকার আছে, জেলা সরকার আছে, জেলার প্রাপ্ত ভোটগুলো জেলার প্রত্যেকটা আসন পায়, প্রাদেশের প্রাপ্ত ভোটগুলো প্রাদেশের বিভিন্ন পদ্ধতির এবং গণনারও বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এত জটিল পদ্ধতিতে প্রবেশ করতে চাই না এবং আমরা মনে করছি যে আসলে পিয়ার পদ্ধতি নিয়ে সরকারের চিন্তাভাবনা নাই। এখন বাকি রাজনৈতিক দলগুলো সেটা হয়তো নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য অথবা বিএনপি। আপনি কতটা আশাবাদী ঐকমত্য কমিশন যেভাবে ঐক্যবদ্ধ এবং এর মধ্যে জুলাই ঘোষণা, জাতীয় সনদ, অনেকগুলো প্রসঙ্গ আছে? আমরা ঐক্যমত্য কমিশনের প্রতি প্রতিদিনই আমরা আবেদন জানাই। প্রফেসর রিয়াজ বলেছেন যে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি আশাবাদী কিছুটা হবে। আমরাও আশাবাদী হতে চাই, কিন্তু আশাবাদী হতে চাই যে কি আলাপ আলোচনার পদ্ধতিটা বুঝে উঠতে পারছি না। ওনারা কি চান? ওনারা কি শতভাগ আপনার ঐক্যমত্য চান, নাকি অ্যাবসলিউট মেজরিটি চান, না সিঙ্গেল মেজরিটি চান? আমরা তো আলোচনা তো 32টা রাজনৈতিক দল, আমরা যে কোনো প্রশ্নে একমত হব না। আমরা হয়তো 2-4টা রাজনৈতিক দল বিরোধিতা করবে যে কোনো ব্যাপারে, মেজরিটি এটার পক্ষে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আলোচনাটা যেভাবে আগাচ্ছে এখন ভাইটাল 2-3টা প্রশ্ন আগামী কালকের মধ্যে মানে সেটেল হওয়ার কথা, ইস্যু হওয়ার কথা, অনেকগুলো সেটেল হয়ে গেছে। বিশেষ করে সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়টা একটা সেটেল বিষয়, এটা একটা যুগান্তকারী একটা বিষয় হয়েছে। তারপরে প্রধান বিচারপতি নিয়োগ, আপনার সংসদের স্থায়ী কমিটিগুলোর বন্টন ইত্যাদি কিছু ব্যাপার নিয়ে আপনার ঐক্যমত্য হয়েছে। আপনার উচ্চকক্ষ না দ্বিকক্ষ, সেখানে আপনার উচ্চকক্ষের একটা সিদ্ধান্ত হয়েছে, উচ্চকক্ষে 100 সদস্যর বিশিষ্ট হবে এবং তাদের নির্বাচন পদ্ধতিটা নিয়ে এখন একটা আটকে আছে। মহিলাদের আসন সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100টা হবে, সেটাও সবাই একমত হয়েছে, তবে সেটার প্রক্রিয়াটা নিয়ে আপনার এখন পর্যন্ত আটকে আছে। তারপরে আপনার রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আটকে আছে। তারপর আজকে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন আপনার যে সংসদীয় এলাকাকে পুনর্গঠন করার ব্যাপারে, যে বর্তমান যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটা কমিটি অলরেডি কাজ করছে। এখানে আর কোনো কমিটি অথবা কমিশন গঠনের একটা প্রস্তাব দিয়েছে, এটা আমরা নাকচ করেছি। আর একটা প্রস্তাব হচ্ছে যে প্রতিটা আদমশুমারির পরে একটা কমিশন গঠন করে আপনার সংসদীয় এলাকা নির্ধারণ করার জন্য। সেক্ষেত্রে আমরা কমিশন গঠন করার বিপক্ষে বলেছি। আমরা তো নির্বাচন কমিশনে একটা স্বাধীন কমিশন, এই কমিশনের উপর আরেকটা কমিশন চাপিয়ে দিলে সেখানে ক্ষমতার দ্বন্দ্বতা আরম্ভ করে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা আজকে অধিকাংশ রাজনৈতিক দলগুলো একমত হয়েছি যে আমরা প্রতি আদমশুমারির পরে, প্রতি 10 বছর পরে একটা বিশেষজ্ঞ কমিটির দ্বারা গঠিত একটা কমিটির মাধ্যমে আপনার সংসদীয় নির্বাচনী এলাকাটা আপনার এটা পুনর্গঠন করা হবে। মোরলেস বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় একটু জাস্ট ছোট্ট করে আপনার কাছে শুনে আমি মিস্টার সেলিম রেজা হাবিবের কাছে যাব, যে সরকারের দিক থেকে এটা অনেকটা ওই আগের সরকারের পুনরাবৃত্তি, যে বিদেশি এরা সবাই মানে সরকারের সঙ্গে আছে কারণ ভাব। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন। বার্তাটা আসলে কি দেয়া হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? বিভিন্ন দেশের প্রতিনিধি দলরাও আসা যাওয়া করছেন, তারা কি নির্বাচনের পক্ষে বলছেন, না আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? না মানে সরকার তো সরকারের মতো করে বলছে না, এখানে সারা বিশ্ব জানে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা মানে সাংবিধানিক সরকার। কেউ বলছেন যে যুক্তরাষ্ট্র থেকে জাপান সবাই আসলে এখন নির্বাচনের কথাই বলছে। একদিন তারা এক ধরনের অবসেশনের মধ্যে ছিল, কিন্তু সেটা এখন কেটে গেছে এবং তারা দেখছে যে কারণ তাদেরও স্টেক আছে এখানে, সবাই এখন নির্বাচন না হলে না। এবং সারা বিশ্ব জানে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের আপনার কার্যপরিধি সম্বন্ধে সবাই জানে। আপনার বিশ্বের যে কোনো দেশের আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন অথবা কোনো রাষ্ট্রভিত্তিক যে ব্যবসা বাণিজ্য এবং সমঝোতা অথবা আপনার সম্পর্ক, এটা নির্ভর করে একটা নির্বাচিত সরকারের সাথে। এবং বিশ্বের অধিকাংশ দেশ বলতে সমস্ত দেশগুলোই অনুভব করছে যে আপনার একটা নির্বাচিত সরকার দরকার। এখানে অন্যরা যারা বিনিয়োগ করার জন্য আগিয়ে আসতে চায়, তারাও যেমন
আগিয়ে আসতে পারে না, আপনার তারা অনিশ্চয়তার মধ্যে আছে এবং বৈদেশিক সাহায্যের ব্যাপারগুলো আছে, তারপর ঋণের ব্যাপারগুলো আছে, এগুলো সমস্ত ব্যাপারগুলো একটা নির্বাচিত সরকার যেভাবে হ্যান্ডলিং করতে পারে, একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে করতে পারে না, যে কারণে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে বার্তাগুলো আসছে এটা একটা দ্রুত নির্বাচনের পক্ষে বার্তাগুলো আসছে। আমি আসছি আপনার কাছে মিস্টার সেলিম রেজা হাবিব, আপনি শুনছিলেন এবং সব মিলিয়ে ঐকমত্য নির্বাচন নিয়ে আপনার বক্তব্যটা শুনতে চাই মিস্টার সাদাত হোসেন সেলিমের কথার প্রেক্ষিতে। আরেকটা যে সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বেরিয়ে এসে তিনি সাংবাদিকদেরকে বলছেন যে নির্বাচনের তারিখ বা সময় নিয়ে কোনো কথা হয়নি এবং তাদের একটা প্রস্তুতির কথা তারা বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল। তো বিএনপি যেভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সব ফাইনাল হয়ে গেছে, আনন্দে ভাসছে, এইসব কথাবার্তায় কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই সেটার কোনো ইঙ্গিত নাই, বরং ওই হতে পারের মধ্যেই আছে এবং হতে পারাটাকেই হয়ে যাচ্ছে বলে ধরে নেয় বিএনপির কতটা রাজনৈতিক প্রাজ্ঞতার পরিচয় সেটা একটা বড়। জিলুর ভাই, আমি একটু অতীতে যাই। 5ই আগস্টের পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রচারিত হলো, সবাই কিন্তু বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল কিন্তু অকুণ্ঠভাবে তাকে কিন্তু সমর্থন দিয়েছিল। আমরা প্রথমে আশাহত হলাম যখন তিনি মন্ত্রিসভা গঠন করলেন। তিনি যে মন্ত্রিসভা গঠন করলেন মূলত এটি একটা এনজিও সরকার হিসাবে কিন্তু মানে পরিচিতি পেয়েছে। এরপরে উনি পদক্ষেপ নিলেন যে কিছু কমিশন করলেন সংস্কারের জন্য, সেটাকেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল আমরা সাধুবাদ জানিয়েছি এবং সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে আসলে এগুলো সবই আপনার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। প্রথমে যখন নির্বাচন কমিশন মানে সংস্কার কমিশন গঠন করে তখন কিন্তু পরিষ্কারভাবে ছিল যে নির্বাচন কমিশন কিছু সুপারিশ করবেন, সেই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সেখানে যতগুলো সুপারিশের মধ্যে যতগুলো মানে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে সেইগুলো সংস্কার করেই তারা নির্বাচনে যাবেন। আর বাকি যেগুলোতে একমত হতে পারবেন না, পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো এসে সমাধান করবেন। কারণ সংস্কার তো একটা চলমান প্রসেস, এটা তো একদিনের না। কিন্তু এখন সংস্কার কমিশনের যে মিটিংগুলো ভাই যেহেতু সেলিম ভাই থাকেন, সেখানে ঐকমত্য কমিশনের এখন বক্তব্যটা এই পর্যায়ে গিয়েছে যে তারা যে সমস্ত সুপারিশ করেছে সেগুলোই মানতে হবে। তো এখন যদি সমাধানে আসতে হয় তাহলে অবশ্যই সংস্কার কমিশন ওই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে তাদের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোকে মানতে বাধ্য করার ধারণা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি তারা সেটা না পারে তাহলে এই দায় তাদেরকেই নিতে হবে। আজকে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগের কিন্তু একটা রাজনৈতিক ভিত্তি ছিল, জনভিত্তি ছিল। তো তারা যদি 15 বছরের এসে তাদের যদি এইরকম করুণ পরিণতি হয়, তাহলে আজকে যারা এই গদিতে বসে দিবাস্বপ্ন দেখছে যে তারা আওয়ামী লীগের মতো আর একটা ক্ষমতায় থাকার যে ষড়যন্ত্রে তারা বা ফাঁদে পা দিয়েছে, এই স্বপ্ন তাদের বাস্তবায়িত হবে না। আজকে একটা জিনিস পরিষ্কার করে, দিবা স্বপ্নই তো ভালো, ঘুমিয়ে স্বপ্ন দেখার চাইতে ঘুমের স্বপ্ন দেখার তো নিয়ন্ত্রণ নাই, দিবা স্বপ্নের তো একটা নিয়ন্ত্রণ আছে। সো আমি তো মনে করি তারা অনেক প্র্যাগমেটিক। আপনি এখন বিষয়টা হচ্ছে যে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে শুধু এইটুকু আমি বলবো যে আপনার যে কাজগুলো বা যেভাবে যে স্বপ্ন তারা দেখছে, দেশকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, এবং ইউনূস সাহেব সঙ্গে আর যারা আছে তাদের ফেস ভ্যালু আর ইউনূস সাহেবের ফেস ভ্যালু এক না। সুতরাং এটাকে শেখ হাসিনার মতো যদি ইউনূস সাহেব এককভাবে এই সমস্ত দায় হারে নেন, এর জন্য দেশবাসীকে দায়ী বা
অন্যদেরকে, রাজনৈতিক দলগুলোকে দায়ী করতে পারবেন না। সারা বিশ্বে যে তিনি যে মর্যাদায় পেয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, উনি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এতে গর্ববোধ করি। কিন্তু সেটা যদি তিনি ধরে রাখতে না পারেন, তাহলে আপনার এর দায় তো তাকেই নিতে হবে। সেলিমে পরিষ্কারভাবে বললেন যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়ার কথা না, সেই বিষয়গুলো কিন্তু ঐক্যমত হয়েছে। আপনি দেখেন আশেপাশে যে দেশগুলো রয়েছে, সেখানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এরকম কোনো বিধান নেই। কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আমরা তো সেখানে সেটা মেনে নিয়েছি। এখন তাছাড়া আপনাদের নিজেদেরও তো প্রস্তাব ছিল 31 দফার মধ্যে যে এটা তো আমরা যে 31 দফা আমি দুবারের সেটা বেশি বলছি, প্রধানমন্ত্রী মেনে যে নেয় না, আপনারা বলেন যে আপনাদেরই এটা প্রস্তাবনা। এটা আমাদের প্রস্তাব, তারা দিচ্ছে, আমরা সাধারণত সেটাকে আপনি মেনে নিয়েছি। এখন ধর সব সমস্যা যখন সমাধানের পথে এসছে, সেলিম ভাইয়ের কথা বা আমরা যে পত্রপত্রিকা যেগুলো দেখেছি, এবং বিদেশিরা ইদানিং যতগুলো এখানে মানে অ্যাম্বাসেডররা আমাদের নেতৃবৃন্দের সঙ্গে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন, সবাই কিন্তু নির্বাচনের পক্ষেই কথা বলেছেন। তাতে আমরা বুঝতে পারি যে আসলে বহির্বিশ্ব এখন নির্বাচনটাকে চাচ্ছে। কারণ আপনি যেভাবেই বলেন না কেন, রাজনৈতিক সরকার ছাড়া একটা দেশ কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয়। কারণ রাজনীতিবিদরাই কিন্তু একটা দেশ কীভাবে, তারাই এই ব্যাপারে দক্ষ। সুতরাং আপনি অন্য জায়গায় আপনার জায়গায় এই যে মিস্টার সাদাত হোসেন সেলিম একটা অভিমানের সুরে বললেন, আমি ঠিক বলবো না যে তিনি অভিযোগ করেছেন, হয়তো অন্যরা অভিযোগও করতে পারেন। এই যে আপনারা ডিসেম্বর থেকে ডিসেম্বর বলতে বলতে ফেব্রুয়ারিতে চলে গেলেন এবং এই শরিকদের সঙ্গে কোনো রকমের পরামর্শ করলেন না, এটা কি? এটার ব্যাপারে আপনি একটা কথা বলি, যেহেতু আমরা রাজনীতি তো সমস্ত দল নিয়ে, এখন এককভাবে বিএনপির তো এখানে এক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি একাই নিয়ে, না না, এটা আমি বলি, প্রস্তাবটা দেখেন, ইউনূস সাহেব সমস্ত রাজনৈতিক দলের চাপে বা বলেন যে বিএনপির চাপে, যে বিএনপি যখন ডিসেম্বরে চাপ দিয়েছে, তো তিনি এপ্রিলে গিয়েছেন। এপ্রিলটা এমনই একটা মাস যে একটা হচ্ছে রোজা। না সেটা তো আমরা জানি, আপনার রোজার মাসে এপ্রিলের চেয়ে ফেব্রুয়ারি বেটার, সেটা ঠিক আছে। এটার কারণ হচ্ছে যে এর মাঝে ধরেন জামাত সহ অন্যান্য দলগুলো রোজার আগের কথা বললো। আমার প্রশ্ন হলো যে আপনারা তো কারোর সঙ্গে কনসাল্টই করলেন না। এটা কনসাল্টের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো সবাই কথার মধ্যেই থাকে এবং এক একজন এক এক ধরনের কথা বলছে এই ইলেকশন নিয়ে, যে সাদত ভাই যে বললেন যে 32টা রাজনৈতিক দলের উপস্থিত ছিল, 26টা জন বক্তৃতা দিয়েছে, 26 জনের মধ্যে 23 জনই ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছে, আর বাকিরাও কথা বলে নাই, কিন্তু তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামাত সেখানে একটু আলাদাভাবে বলেছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগে চাই, দ্যাট মিনস ফেব্রুয়ারির আগে। তার অর্থ হলো যে এখানে যেহেতু আমরা রিজিট ছিলাম যে ডিসেম্বরে, জামাত সেখানে বলল যে রোজার আগে। তো এইটা একটা মিনিমাইজ করার জন্য, যে বিএনপি এককভাবে যে দায়টা ঘাড়ে নেওয়ার, যে আমরা ডিসেম্বরেই চাই, সেক্ষেত্রে যে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপাচ্ছিল, যে রাজনৈতিক দলগুলোর কারণে সরকার প্রধান তো বিদেশে গিয়ে বলেছেন একটি দল, আমার মনে হয় যে ইউনূস সাহেব এখানে ভুল করেছে। উনি বলতে চেয়েছিলেন যে একটি মাত্র রাজনৈতিক দল ছাড়া সবাই ডিসেম্বরের নির্বাচন চায়। ওনার মনে বলতে ভুল হয়েছে। সাদত ভাই যে বক্তব্য রেখেছেন যে 26টার মধ্যে 23টা বক্তব্য রেখেছে, আর 6 জন বাদ ছিল, তার মানে 29-30 জন কিন্তু ডিসেম্বরে নির্বাচন কথা বলেছে। এখন নতুন করে যে আনুপাতিক হারে যে মানে সিট বন্টনের কথা বলছে, সাদত ভাই একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে কাজ করে, আমি একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে কাজ করি। তা আমি যে এলাকায় কাজ করি, সেই এলাকার সুযোগ সুবিধা, মানুষের সাথে যে আমাদের আত্মিক যে সম্পর্ক, তো এইটা আমি কোথায়, আমি দাঁড়াইলাম টেকনাফ থেকে, আপনি আমাকে নির্বাচিত হওয়ার পরে আমাকে দিলেন তেঁতুলিয়া, তো সেখানে যে আমি কাজ করব কিভাবে? সেভাবে দেয়া হবে না। আপনার কাজ তো হচ্ছে আইন প্রণেতা হিসেবে, আইন প্রণেতা, যেটা বাস্তবিক অর্থে যে আইন প্রণেতা। কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের কাছে জনগণের প্রত্যাশাটা অনেক বেশি, এবং এটা আপনার মানে
কনভেনশন হয়ে গেছেন, এটা রীতি যে আমরা যারা জনপ্রতিনিধি আমরা যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হব সেই এলাকার উন্নয়ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছু আমরা দেখভাল করব প্রতিনিধি হিসাবে। তো এখন আরেকটা জিনিস আমি বলি ভাই, যে এই যে আনুপাতিক হারে যে বললেন, ঠিক আছে জাতীয় নির্বাচন আপনি আনুপাতিক হারে করলেন, স্থানীয় সরকার নির্বাচন কি হবে বলেন? আপনার উপজেলা নির্বাচন হবে, পৌর নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ সেগুলো তো আর আনুপাতিক হারে হবে না, সেগুলো তো তাহলে যদি সেটা যদি না হয় তাহলে এটা কেন আনুপাতিক হারে হবে? এটা তো মানে আপনার সুবিধার জন্য বা নির্বাচনকে এগুলো আর কিচ্ছু না, শুধুমাত্র নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এবং ক্ষমতায় দীর্ঘ এবং উইনার্স টেক অল, যারা জিতবে তারাই সব নিয়ে নিবে, সেটা যেন না হয়, একটু চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য। না, চেক অ্যান্ড ব্যালেন্স করতে গেলে তো এইভাবে শুনেন, আপনি একটা কথা বলি, এখন একটা কথা প্রসঙ্গে বলি, এটা মিন করে যে আপনি স্বৈরাচারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এইটা যদি আপনি আনুপাতিক হারে নির্বাচন যদি আপনি দেন, জনগণ চাইলে আপনি ঠেকে রাখবেন না, কেন? জনগণ তো চাচ্ছে না। জনগণ যদি ভোট দেয়, না, জনগণ তো চাচ্ছে না, জনগণ তো এতদিন চায় নাই। সেটা ভোট না হলে তো বোঝা যাচ্ছে না। না, আনুপাতিক হারে নির্বাচনের কথা সাদত ভাই যেটা বললেন যে ওনাদের সুপারিশের মধ্যে আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টা ছিল না বা জনগণও চায় নাই, এটা হঠাৎ করে আপনার আসলো। এক মিনিট আমি শেষ করি, যে আমি এই যে আনুপাতিক হারে কথা বললেন, আমি তো বলি যে আনুপাতিক হারে ভোট মানে স্বৈরাচারকে আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তাহলে আওয়ামী লীগের যে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়েছে, তার কিছু নেতৃবৃন্দ পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোথায় গিয়েছে? তারা তো দেশে আছে। তা আপনি এদেশে থাকবেই তো, তারা এদেশের সেটা নাগরিক। বলছি যে এটা নাগরিক, তারা ভোট দেবে না, ভোট কেন্দ্রে যাবে না। যে যখন আনুপাতিক হারে ভোটের কথা বলবেন আপনারা, আপনি তাদেরকে ব্যান করছেন, বলছেন নিষিদ্ধ করছেন। আবার এখন প্রধান উপদেষ্টা যতগুলো ইন্টারভিউ দিচ্ছে সেখানে কিন্তু বলছে যে বিচার পর্যন্ত করছি, নির্বাচন তারা করতে পারবে কিনা নির্বাচন কমিশন জানে। উনি সরকার প্রধান, উনি জানেন না, নির্বাচন কমিশনের উপরে দায় চাপাচ্ছেন। নির্বাচন কমিশনের কি সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, ধরে নিলাম তারা আপনি দিলেনই না, তারা সবাই স্বতন্ত্রভাবে অথবা অন্য একটা প্ল্যাটফর্মে যায়, তারা নির্বাচনে দাঁড়ায় এলো। তো সেখানে তারা তাদের যে 20 থেকে 30% ভোট আছে, যদি রিডিউসের যে 20%ও ভোট হয়, তাহলে 20% ভোট মানে 300-র মধ্যে কতগুলো সিট তারা পাবে? তো তাদেরকে আপনি পুনর্বাসিত করছেন না? তো 20% তো কম না, এবং সেটা বলছি যে 20% ভোট আপনি অস্বীকার আনুপাতিক হারে করবেন যখন কেন? পাবেন 20% ভোট, তাহলে আপনার 400-র মধ্যে কতটি আসন তারা পাবে? এই আসনে যখন তারা পার্লামেন্টে যাবে তখন আপনি তাদেরকে কিভাবে রোধ করবেন? মিস্টার সাদাত হোসেন সেলিম, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, আপনি কি নির্বাচন দেখেন? মানে আপনি তো ঐকমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, সক্রিয় রাজনৈতিক একটা দলের নেতা প্রধান। আমি অবশ্যই তো একটু মানে সন্দেহ দোলাচলে ধুলছি। আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস সাহেব বারবার বলেছেন যে আপনারা যদি অল্প সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন। যেভাবে বিশ্বাস করেন, আমরা জুনের 2 তারিখে যখন আলোচনা করেছি, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কোনো রাজনৈতিক দল অল্প সংস্কার, বেশি সংস্কার এইসব শব্দ আনে নাই। প্রত্যেকটা রাজনৈতিক দলই বলেছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। বেশ কয়েকটা রাজনৈতিক দল আবার বলেছে ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগে কেন পারলে আমরা ডিসেম্বর আগে নির্বাচন চাই। তাই ডক্টর ইউনূস সাহেব সেটা নিজে উপস্থিত ছিলেন, সেটা শুনেছেন, তিনি উপলব্ধি করেছেন, তিনি জেনে শুনে বুঝে উপলব্ধি করে নির্বাচনটাকে তিনি এপ্রিলে নিয়ে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে করলাম যে ঠিক আছে, এখানে একটা মানে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি যেন না হয়, সেই কারণে তিনি বিএনপির সাথে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি প্রধান সেটা, বা আপনার বিএনপি মুহূর্তে যিনি দায়িত্বে আছেন, তিনি ধরুন 40 দিন এটাকে পিছিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে সুনির্দিষ্টভাবে লেখা নাই যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেখানে কিন্তু একটা যদি এবং কিন্তু আছে, হবেও নাই এবং হতে পারে না, হতে পারে যদি মানে সংস্কার এবং বিচারের। এখন আপনার এই যে দেখেন 6 মাসের আপনার বিনাশ্রম কারাদণ্ড শেখ হাসিনার, আমরা তো এটা চাই না। আমরা মানে শেখ হাসিনা কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, সমস্ত নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, এক ব্যক্তি শাসন কায়েম করার জন্য পুরো রাষ্ট্রটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সেখানে আমরা তো শেখ হাসিনা মানে আমরা বিচারটা আমরা চেয়েছিলাম যে একদম মানে তড়িৎ গতিতে বিচারটা হোক, সেটা হচ্ছে না। এবং এখানে সংস্কারের ব্যাপারে এমন আমি কথা বলছে যে যেগুলো আমরা আপনার মানে অনেক সময় মেনে নেওয়া যাচ্ছে না। এবং সংস্কার কমিশনের মাইন্ডের মধ্যে একটা আছে যে আপনার এই নির্বাচনের সংস্কারগুলো আমরা এই দলগুলোর উপর চাপাই দিতে হবে।
এখন চাপাই দেওয়ার এরকম এক ধরনের মনোভাব আছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা জনবিচ্ছিন্ন, জনগণের সাথে তারা ছিল না। আবার আমি পরশুদিন বক্তব্যের মধ্যে রেখেছি যে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের এখানে এসে আসি, বক্তব্য দিই, কারণ আমরা 15 বছর ধারাবাহিক আন্দোলনে ছিলাম। যারা 14 সালের নির্বাচনের পরে শেখ হাসিনার পক্ষে গিয়ে নির্বাচন করেছেন, যারা 18 সালের পরে শেখ হাসিনার পক্ষে গিয়ে কওমি জননী আখ্যায়িত করে তার কাছে আশ্রয় নিয়েছেন, তারাও আজকে গিয়ে কিন্তু খুব খুব বড় বড় কথা বলে। আজকে সবচেয়ে আমার এটা আমার কাছে খুব দুঃখ মনে হচ্ছে যে আমরা যেমন অনেক সময় বলি যে 18 বছরের একটা যুবকও বলে যে আমরা গত 17 বছর নির্যাতিত ছিলাম, বুঝছেন না, 17 বছর মাঠে ছিলাম। এবং আজকে এখানে আলোচনার মধ্যে অনেকে বলে 53 বছর আমরা মুখ করেছি, এই করেছি। স্বৈরাচারের একদম পা চাটা দালালরাও কিন্তু এখন অতি বিপ্লবী সেজে যাচ্ছে, এবং সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, আমরা বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আপনার ডক্টর ইউনূস সাহেব যখন জুন মাসের 2 তারিখে সকল রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে এপ্রিলে নির্বাচন ঘোষণা করতে পারেন, এবং অন্যান্য এমন কিছু সিদ্ধান্ত তিনি এই মুহূর্তে নিতে যাচ্ছেন যে সিদ্ধান্তগুলো দেশ জাতির জন্য মঙ্গলজনক নয়, এবং এই সিদ্ধান্তগুলো আজকের অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারছে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটাকে আপনার প্রলম্বিত করার জন্য যারা আপনার বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছিল, তাদের মধ্যে একটা ঐক্যমত্য পোষণ হয়ে গেছে, এবং তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনটাকে একটা বিলম্বিত করার চেষ্টা করবে। এখন আমরা একটা জন্ম থেকেই বা রাজনৈতিক করা শুরু করার পর থেকে একটা নির্বাচনী এলাকাটাকে টার্গেট করে কিন্তু আমরা রাজনীতি করে আসছি। নির্বাচনী এলাকার জনগণের সুখে দুঃখে 50 বছরের মতো সময় দিয়েছি তাদেরকে, এখানে নির্বাচন করব। এখন পিয়ার পদ্ধতির আপনার যেই ব্যাপারটা হলো যে সেটা একটা দলকে ভোট দেবে, সারা বাংলাদেশে টেকনাফের লোকও ভোট দেবে, তেঁতুলিয়ার লোকও ভোট দেবে, পঞ্চগড়ের লোকও ভোট দেবে, নেত্রকোনার লোকও ভোট দেবে। ভোট দিয়ে হয়তো 1 2 3জনের একটা প্রার্থী বল, তাহলে এটা তো দল মনোনীত। আমরা কিন্তু আর জনপ্রতিনিধি দাবি করতে পারবো না, আমরা তখন দলের প্রতিনিধি হবেন যিনি তিনি। সেখানে তো আরও কেলেঙ্কারি হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে তারা জবাবদিহিতা জনগণের কাছে কে করবে, এই যে জনগণ কার কাছে যাবে। এখন এই তালিকাটা কি আগে করবে না পরে করবে, আপনার ভোটার পদ্ধতিতে কী হবে ইত্যাদি প্রশ্নে। আবার সবচেয়ে বড় কথা পরশুদিন আমি বলেছিলাম যে পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় সুফল আমরা যেটা পাবো সেটা হলো যে সকালে আমরা একটা সরকার পাবো, বিকালে একটা সরকার পাবো, রাতে একটা সরকার পাবো। বাংলাদেশে ভোটের যে ট্রেন্ড, এই ট্রেন্ড আমরা যদি 1991 সাল থেকে দেখি 2008 সাল পর্যন্ত কোনো দলে কিন্তু আপনার 50% ভোট পায়নি, 40%, 30%, 35%। তো একটা দল যদি সর্বোচ্চ 40% পায় তাহলে তার 120টি আসন, 120টি আসনের পরে 120টি আসন নিয়ে সে তো সরকার চালাতে পারবে না, সে তো রাষ্ট্র চালাতে পারবে না। প্রতি পদে পদে তাকে আপনার হোঁচট খেতে হবে, প্রতি পদে পদে তাকে প্রতিপক্ষের উপর নির্ভরশীল হতে হবে, জোটের উপর নির্ভরশীল হতে হবে। এবং বিভিন্ন ভারতের মতো গণতান্ত্রিক দেশে চৌধুরী চরণ সিং আপনার হতে আরম্ভ করে আপনার দেবগড়া হতে আরম্ভ করে যেসব সরকারের পতন ঘটেছে, তারা কিন্তু আপনার এই যে সংখ্যালঘু হয়ে আপনার সরকার গঠন করার পরে আপনার তারা পরাজিত হয়েছে। বিশ্বনাথ প্রতাপ সিংয়ের মতো সরকার, এত পপুলার লোকও কিন্তু সেখানে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে অল্প দিনের মধ্যে, যখন শরীরটা তার উড্র করে। আমরা ভারতের বিভিন্ন প্রদেশেও কিন্তু এই জিনিসটা দেখি যে সরকার সকাল বিকাল পরিবর্তন হয়। তাহলে আমরা এই বিপজ্জনক পথে কেন যাচ্ছি, এবং এই বিপজ্জনক পথে যাওয়ার জন্য আমরা উৎসাহিত কেন করছি? এবং আমরা কিছু কিছু রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো ধরেন অসংখ্য ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা আপনার বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ইতিহাসে তাদের অবদান রেখেছে, তারাও দেখলাম যে হঠাৎ করে তাদের সুর পরিবর্তন করে চেষ্টা করছে। আমি মনে হয় যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপির নেতৃত্বে একটা যুগপৎ আন্দোলন হয়েছে। বিএনপিকে অনুসরণ করে 2014 সালে অসংখ্য রাজনৈতিক দল ক্ষমতায় আপনার নির্বাচন যায় নেই। বিএনপিকে অনুসরণ করে অথবা বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে 2024 সালের এই আমির নির্বাচনও সকল রাজনৈতিক দল জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি আমি আরও আগেও বলেছি, আপনার থেকে আজকে 3 মাস আগেও বলেছি, বিএনপি একটা কনভেনশন ডাকা দরকার। কনভেনশন ডেকে অন্তত 1 দিন 2 দিন ব্যাপী কনভেনশন ডেকে রাজনৈতিক দলগুলো বক্তব্যগুলো শোনা দরকার, শুনে তারা তাদের ঐক্যটাকে আরও দৃঢ় করা দরকার। এই মুহূর্তে বিএনপির দায়টা অনেক বেশি ঐক্যটাকে ধরে রাখার জন্য। বিএনপি ধরেন 18-20 দলীয় জোটটাকে ভেঙে আপনার একটা যুগপৎ আন্দোলনকে সাথে অনেককে সম্পৃক্ত করেছে। তাদের সাথে কে বা কারা যোগাযোগ করে আমাদের জানা নেই। আমরা কিন্তু নিজেরা আলোচনা করি আমাদের মধ্যে। আমরা যারা রাজপথে আমরা ছিলাম 2024-এর নির্বাচনকে আপনার প্রতিহত করার জন্য ঘোষণা দিয়ে আমরা যারা মিটিং মিছিলে ছিলাম, জেল জুলুম
আমরা সহ্য করেছি। আমাদের মধ্যে কিন্তু একটা নিজস্ব একটা আপনার একটা মেলামেশা আছে এবং কথাবার্তা আছে। আমরা প্রায় মনে করি যে বিএনপি এই মুহূর্তে দরকার যে শরিকদের সাথে কথাবার্তা বলে, আন্দোলনের সঙ্গীদের সাথে কথাবার্তা বলে, অথবা যারা সমমনা আছে তাদের সাথে কথাবার্তা বলে গণতন্ত্রকে সুসংহত করার প্রশ্নে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রশ্নে এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার প্রশ্নে বিএনপি তার দায় এড়াতে পারে না। এবং কোন প্রেক্ষিতে আপনি একটা জিনিস আপনি বলেন যে আমরা যারা মানে আলোচনা আমরা দাবি করেছি, আমরা সমস্যারও দাবি করেছি ডিসেম্বরে নির্বাচন, কোন প্রেক্ষিতে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে গেছে, বিএনপি সবাইকে নিয়ে বসে এই কথাগুলো বলা দরকার ছিল। যদিও বিজেপি মাঝে মাঝে আমাদের সাথে ডাকে, কথা বলে, ঐক্যমত্য কমিশনের বিষয় নিয়ে আমাদের সাথে সিদ্ধান্ত নেয়, কিন্তু নির্বাচনের ব্যাপারে এবং আপনার এখানে আগামী দিনে নির্বাচনে কাকে কোন আসনে সেখানে আপনার দেওয়া হবে ইত্যাদি ব্যাপারে এখন থেকে সিগন্যালটা দিয়ে দিলে সেখানে আপনার পারস্পরিকভাবে বন্ধনটা আরও দৃঢ় হবে। এবং আগামী দিনে আমি যে একটা আশঙ্কা করছি, সরকার মানে বেশ কিছু অবাঞ্ছিত লোককে আপনার বিভিন্ন জায়গায় পদায়ন করেছে, বেশ কিছু অবাঞ্ছিত লোক যাদেরকে আমরা মিডিয়া জানি না, আমরা হয়তো তাদের নাম মিডিয়ায় শুনি না, কিন্তু তারা যেভাবে কাজগুলো করছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মধ্যে ঐক্যটাকে আরও দৃঢ় করা দরকার। সরকারকে যেন কেউ বিপদে পরিচালিত করতে না পারে। আমরা তো 111 একটা অভিজ্ঞতা আছে, আমাদের তো 111 একটা অভিজ্ঞতা আছে যে 111 কীভাবে ইচ্ছে করলে ভোটার মানে ভোট চুরি করা যায়। মানে আমরা নির্বাচনে 2008 সালে নির্বাচনে যাওয়াটাকে আমি বিএনপির একটা ঐতিহাসিক ভুল বলে মনে করব। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার আগেই আমরা কিন্তু জনজনে জানতে পেরেছি যে বিএনপি 30 আসনে বেশি পাবে না, বিএনপি পেয়েছে 29 আসন, আমরা জনজনে জানতে পেরেছি। আমরা 2014 সালের নির্বাচনে বিএনপি আরেকটা ঐতিহাসিক ভুল করেছে। আমরা যখন দেখেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের মতো জায়গায় বিএনপি জিতে গেছে, আপনার গাজীপুর যেখানে তারা দ্বিতীয়, আপনার তাদের টঙ্গীপাড়া সেখানে জিতে গেছে, বিএনপি 14 সালের নির্বাচনটাকে আপনার মানে বাদ দেওয়ার দরকার ছিল না। বিএনপি 8 সালের নির্বাচনে ভুল করেনি? আমি তো বললাম বিএনপি 8 সালের নির্বাচনে গিয়ে ভুল করেছে, 14 সালের নির্বাচনে না গিয়ে ভুল করেছে। তো এখন এই যে ফেব্রুয়ারিটা মেনে নেওয়া কোনো একটা আরেকটি ঐতিহাসিক ভুল কিনা এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা মাঠ ছাড়িনি। আমি যেটা মনে করি যে বিএনপি হয়তো আপনার এই যে মানে পপুলার চাপে আপনার একটু সরে এসছে বিভিন্ন কারণে, কারণ একটা মিডিয়া বিএনপির বিপক্ষে অসম্ভবভাবে লেগেছে। আমি একটা মানে অত্যন্ত জনপ্রিয় মানে সংবাদপত্র অথবা পাঠকনন্দিত সংবাদপত্র ভারতের একটা মানে দেখলাম যে মানে একটা টেম্পো স্ট্যান্ডে একটা মারামারি, স্পষ্ট বোঝা যাচ্ছে হিন্দি লেখা, মানে গাড়িগুলো বাংলাদেশের না, সেখানে মারামারি হচ্ছে। সেই পত্রিকা কিন্তু লিখে দিল যে বিএনপির নেতারা আপনার সেখানে আপনার গাড়ি চালককে মারছে। এইরকম কিন্তু অনেকগুলো ঘটনাটা ঘটছে। বিএনপিকে কিন্তু যে কোনোভাবে হোক মানে বিএনপির বিপক্ষে কিছু আসলেই আপনার এটা মিডিয়া ঝাঁপিয়ে পড়ছে। এবং আমি বাংলাদেশের মিডিয়া তো ইউজুয়ালি প্রো গভর্নমেন্ট সবসময় সরকারের পক্ষে, সরকারে যেই থাকুক কেন, তো বিএনপি তো পলিটিক্যাল পার্টি হিসেবে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। একদিকে তো প্রো গভর্নমেন্ট, আরেকদিকে আবার আমি ঠিক বুঝি না জিনিসটা মানে কিভাবে জানি ওই ইউটিউবে বা কোথায় কোথায় জানি ভিউ বাড়লে নাকি টাকা পয়সা পাওয়া যায়। এই ভিউ বাড়ার জন্য এমন এমন সব আজগুবি সব আপনার তথ্য সামনে নিয়ে আসে, এমন এমন চমকপ্রদ, আকর্ষণীয় এবং জনগণের কাছে আপনার মানে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য মানে নিয়ে আসে যেটা আপনার বিএনপির জন্য এখন একটা বিব্রতকর। বিএনপি এই জিনিসগুলোতে সবসময় দুর্বল। বিএনপি সাংস্কৃতিক অঙ্গনে সবসময় দুর্বল ছিল, বিএনপি পেশাজীবী অঙ্গনে সবসময় দুর্বল ছিল। এই সময় বিএনপির মানে বা বিএনপিকে আমি মনে করি যে অন্তত তারেক রহমান সাহেব আপনার 5ই আগস্টের পর থেকে তিনি তার বক্তৃতা বিবৃতিতে তার অবস্থানগত কারণে তিনি অনেক সাবলীল এবং সুন্দর ভাষার বক্তব্য দিয়ে আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছে। গতকালকে আপনার যেই মিটিংটা ছিল আপনার জুলাইয়ের বিপ্লবের গণ অভ্যুত্থানের গণ ঐক্য এবং আগামী দিনের গণতন্ত্র, এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে এবং বক্তব্য রেখেছে। সেখানে তারেক রহমান সাহেব অত্যন্ত সাবলীল ভাষায় বক্তব্য রয়েছে। এমনকি তিনি কিন্তু পিয়ারের বিপক্ষে সরাসরি বক্তব্য রাখেন নাই। তিনি বলেছেন যে এই পদ্ধতিটা জনগণের জন্য কতটা গ্রহণযোগ্য হবে, দেশের জন্য কতটা মঙ্গল হবে, আপনারা একটু চিন্তা করে দেখেন। ইনি কিন্তু চাইলে কিন্তু কালকে বলতে পারতো যে এই ধরনের মানে এটাকে চক্রান্ত বা ষড়যন্ত্রমূলকভাবে বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তিনি সেখানেও তিনি মাত্রা জ্ঞান হারান নাই। তার মানে তারেক রহমান সাহেবকে আমার মনে হয় পুরো বিষয়গুলো উপলব্ধি করে
আরও মানে সাবলীলভাবে আপনার দেশের আমরা যারা আছি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে আস্থায় এনে আমার মনে সামনের দিকে পথ চলতে হবে। সো মিস্টার সেলিম রেজা হাবিব, আপনি এই সব প্রসঙ্গে বলবেন। আমি জাস্ট আরেকটা প্রশ্ন করে রেখে এটার উত্তর আপনাদের দুজনের কাছে চাই। সম্প্রতি আপনারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য শুনেছেন যে হোলি আর্টিজান বেকারিতে যে হামলা হয়েছিল, জঙ্গি হামলা, তিনি বলছেন যে এটা জঙ্গি হামলা কিনা তিনি জানেন না এবং বাংলাদেশে জঙ্গি আছে বলে তিনি মনে করেন না। সো আমি এরকম দায়িত্বশীল একটা জায়গা থেকে এই বক্তব্য আসলে কতটা যথার্থ বা আদৌ যথার্থ কি না সেটা শুনতে চাই। আমি ওই মানে আনুপাতিক হারের যে সাদুদ ভাই যে বক্তব্য রাখলেন, আমি তার সাথে একটু অ্যাড করি যে সাদুদ ভাইয়ের যে দল, সে দল 10টা সিট পেল, বিএনপি 200 পেল, এরকম বিভিন্ন দল যে 3টা পেল, কারণ 1% ভোট পাইলে তো 3টা হবে। তো একটা কনস্টিটিউয়েন্সিতে যে যদি একাধিক দল প্রার্থী দেয় যে আমার ওই কনস্টিটিউয়েন্সিতে, তো প্রার্থী তার কনস্টিটিউয়েন্সি অনুযায়ী হবে না, উল্লেখ করতে পারবেন না, কিন্তু আফটার ইলেকশন যখন আপনার ইলেকশন হয়ে যাবে তখন আপনাকে কোনো না কোনো এলাকার প্রতিনিধিত্ব তো আপনাকে করতে হবে, সংবিধান অনুযায়ী করতে হবে না? সেখানে আপনাকে একটা এরিয়া দেবেন না, যেমন আমরা মহিলা আসন আমরা কয়েকটা জেলা ভাগ করে দিই, যে এই জেলা মানে 50টা হলেও আপনার একটা করে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে যখন আপনি ইলেকশন হয়ে যাবে তো তখন তো তার কনস্টিটিউয়েন্সি নির্ধারিত করে দিতে হবে যে এই জায়গায় সে কাজ করবে বা এখানে তার করতে হবে। তো একাধিক দল যখন একটা কনস্টিটিউয়েন্সি দাবি করবে তখন সেটা সমাধান করবে কে? সমস্যা কিন্তু এটা অনেক, এটা আমাদের দেশে প্র্যাকটিস নাই, সুতরাং এগুলো মানে হবে না। এখন এই যে মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথাটা জিলুর ভাই যেটা সাদুদ সাহেব বললেন, যে আসলে বিএনপি সবসময় মিডিয়া আক্রমণের শিকার বা মিডিয়া কনস্পিরেসির শিকার। এই দলটার জন্ম থেকেই জিয়াউর রহমান থেকে শুরু করে, এবার দেখেন সবচেয়ে আমার কাছে খুবই অবাক লাগে যে 74 সালে শেখ মুজিব 4টে সংবাদপত্র রেখে যখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে সাংবাদিকদের পেটে লাথি মারলো, তাদের রুটি বন্ধ করে দিল, অথচ সেই সাংবাদিকরা জিয়াউর রহমান এসে যখন বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিল, এবং সেই সাংবাদিকরা প্রথম থেকে কেন যেন বিএনপির প্রতি চরমভাবে বৈরী, এবং এখন এটা কন্টিনিউ করছে। যে যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া বা খুব সুন্দরভাবে এই পত্রপত্রিকা বা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো এখন পর্যন্ত, কারণ তারাই তো বসে আছে, এখনও যে সব জায়গায় সব পরিবর্তন হয়েছে তা তো হয় নাই। সুতরাং এই ক্ষেত্রে যে ডিসেম্বরের থেকে মানে ফেব্রুয়ারি যে নির্বাচনটা আনার ব্যাপারে যে কথাটা মানে যে তারেক রহমান কেন এটা করলেন, খুব পরিষ্কারভাবে কিন্তু মানে সরকার যেমন বিএনপির উপর দায় চাপাচ্ছিল, আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু এই যে কানাঘুষা যে কেন বিএনপি রিজিট হচ্ছে ডিসেম্বরে, তো দায়টা কিন্তু সরাসরি তারেক রহমানের ঘাড়ে তখন চলে যাচ্ছিল। তো তখন যখন সব দিক বিবেচনা করে উনি দেখছেন পলিটিক্সে তো দায় কিছু নিতেই হবে না, দায় নেওয়ার আপনি সব সময় দায় এড়িয়ে শুধুমাত্র সুবিধা ভোগ করবেন তা তো হবে না। সমস্যাটা আমাদের কি, যে আমরা অল্পতেই কিন্তু তুষ্ট হয়ে যাই, অল্পতেই কিন্তু আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাই। যে দলগুলো আমরা এতদিন আন্দোলন করলাম এই 16-17 বছর ধরে, সেই দলগুলো ডিসেম্বরে যখন বিএনপি রিজিট হলো তখন কিন্তু আমাদের ভিতরে সেই দলগুলোই কিন্তু আবার সমালোচনা করেছে যে কেন বিএনপি রিজিট হচ্ছে, কেন বিএনপি ডিসেম্বরের মধ্যে এইভাবে চাচ্ছে। তো স্বাভাবিকভাবে দায়িত্বশীল দল হিসাবে, বড় দল হিসাবে আমরা কিন্তু ব্যালেন্স করতে গেলে আমরা যে ওই জায়গায় যদি আমরা থাকতাম, তো সমস্ত রাজনৈতিক দলগুলো তখন যে ভাই যেমন বললেন যে 8 সালে নির্বাচনে যাওয়া যেমন আমাদের ভুল ছিল, আবার আলোচনা আছে যে 14 সালের নির্বাচনে যাওয়াটা আমাদের সেটাও ভুল ছিল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে 14 সালের নির্বাচনের পরে আমরা একদিন গুলশান অফিসে ম্যাডাম একটা প্রেস কনফারেন্স করার পরে উনি যা ওনার দোতলায় কনফারেন্স রুমে যা বসলেন, বসার পরে উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে
একদিন দেখেন আপনারা যে আওয়ামী লীগ মানে পচিয়ে গলে দুর্গন্ধ হবে, এই অবস্থায় তারা বিদায় হবে। আর প্রশ্ন হলো যে আমরা 8 সালে নির্বাচনে না যাওয়ার কারণে কিন্তু আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা প্রচণ্ডভাবে সমালোচিত যে কেন আমরা গেলাম না 14 সালে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ তো বিদায় হলো, পচলো, গন্ধ বেরোলো, তো বিএনপিরও তো বিদায়। অনেকে মনে করেন ওই যে -1 এখন -2, এবং আপনি যদি দেখেন এনসিপি নেতা নাহিদ ইসলামের আমি একটা বক্তব্য দেখছিলাম কাল প্রথম আলোতে, যেখানে তিনি বলছেন যে মানুষ এই অভ্যুত্থান এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাবার জন্য করেনি। যদিও আমার কাছে স্পষ্ট না তাহলে কাকে ক্ষমতায় বসাবার জন্য করেছে সেটা কিন্তু নাহিদ স্পষ্ট করেননি, কিন্তু ইঙ্গিতটা তো স্পষ্ট যে বিএনপি কে করছে। কিন্তু ওই যে প্রশ্ন হচ্ছে যে নাহিদ ইসলামের বয়স কত, রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু, বাস্তবতা সম্বন্ধে সে কতটুকু ওয়াকিবহাল। নিজের কিছু না থাকলে অন্যের বিদ্যা বুদ্ধিতে বা অন্যের শক্তিতে বেশিক্ষণ চলা যায় না ভাই, এটা শাশ্বত সত্য কথা। কিছুদিন আপনি চলতে পারেন, কিছুক্ষণ চলতে পারেন। বিএনপির মতো একটা দলকে যদি এই মুহূর্তে বলে যে তুড়ি দিয়ে উড়িয়ে দেবে, এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, তারা তো বলছে যে আপনারা তো শেখ হাসিনাকে সরাতে পারেননি, আপনারা বালুর বস্তায় সরাতে পারেননি, আপনারা কেউ তো বলছেন 53 বছরে আপনারা কিছুই করেননি। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সমস্ত রেকর্ড কিন্তু রয়েছে ভাই। 19 তারিখ বা 19 তারিখ আমার ঠিক নাই, যে হারুন আঙ্কেলের ভাতের হোটেলে খাওয়ার পর ওনারা কি বিবৃতি দিয়েছিলেন। পদ্মাতে যে আনিসুল হক আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী নওফেল আর হচ্ছে তথ্যমন্ত্রী আরাফাত সাথে করে মিটিং করে তারা সাংবাদিকদের কি বলেছেন যে আমরা কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর এসের মধ্যে নাই, আমরা এগুলোর সাথে না, আমাদের সমস্যার যে দাবি মেনে নিয়েছে আমরা এগুলোর দায়িত্ব আমাদের না। তো এখন যদি সমস্ত মানে কৃতিত্ব তারা নিতে চায়, তো এখন তাদের সবাই কতজন লোক উপস্থিত ডাক না, তারা তো নতুন পার্টি গঠন করলেন, তাদের এই কয়েকদিনে আরও তো রাজনৈতিক দল আছে না, এই রাজনৈতিক দলগুলো তো কোনো রাজনৈতিক নেতা নিয়ে তো কোনো স্ক্যান্ডেল বা ঘুষ দুর্নীতির এগুলো তো আসছে না, অথচ তাদের নামে অহরহ সব কিছু হচ্ছে। তাদের নৈতিক স্থলন নিয়েও তো হচ্ছে, তাদের নেত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ করছে এবং তারা পদত্যাগ করে এক এক করে এনসিপিতে অনেকেই তো বের হয়ে গিয়েছেন। সুতরাং আমি মনে করি যে বিএনপিকে যেভাবে মাইনাস করার চেষ্টা যদি করা হয়, তো দেশে আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এবং বিএনপি সেই জায়গায় নাই। কিন্তু এখন আমরা যেভাবেই মনে করব না কেন, দেশের জনগণ বিএনপির পক্ষে। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি, আমরা জানি যে মানুষ কি চায়, কারণ এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নাই। কিন্তু মানে আপনারা হয়তো বলছেন যে দেশের জনগণ বিএনপির পক্ষে, ভোট দিলে যে দেশের জনগণ বিএনপিকে হয়তো ভোট দেবে আপনি আশা করছেন আর কি। ভোট না হলে তো আমরা সেটা বুঝতে পারবো না, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ভোটটা আদায় করবার সক্ষমতা বিএনপির আছে কিনা সেটা বড় কথা। সেটা 15 বছরও পারেনি বিএনপি, এখনো পারবে এমন কোন লক্ষণ বিএনপির কাছ থেকে আছে বলে মনে হয় না। সারা দুনিয়া এটা তো ফ্যাক্ট যে 15 বছরে বিএনপি পারেনি, একা পারেনি বা মিত্রদের নিয়েও পারেনি, আর এই 10 মাসে 11 মাসে 12 মাসেও বিএনপি কিছু পেরেছে বলে মনে হচ্ছে না। বরং 200-400 নিয়ে লোক নিয়ে গিয়ে শাহবাগে বসে পড়লেই অনেক দাবি আদায় হয়ে গেছে, বিএনপি কিছু করতে পারে না। বিএনপি পারে নাই, এটা একটা ধারাবাহিকতা। তো আপনি কোনো জিনিসই কিন্তু একদিনে হয় না। আমরা শেষের দিকে মিস্টার সাদাত হোসেন না, আমরা তো আন্দোলন আমি ওই যে জঙ্গির ইস্যুটাতে কিন্তু আপনি মন্তব্য করেন 30 সেকেন্ডসে যদি জঙ্গির বিষয়টা হলো যে আমি যেটা জিল্লুভাই বলবো যে বাংলাদেশে সত্যিকার অর্থেই জঙ্গি বলে কোনো কিছু ছিল না। 2 জন জঙ্গি বাংলাদেশে ছিল, একটা হলো শেখ আব্দুর রহমান আর হচ্ছে বাংলা হোলি আর্টিজানের ঘটনা কি আমি এটা বলছি। এই দুটো সত্যিকার জঙ্গি বলতে আমরা যেটা বুঝি সেই তারা জঙ্গি ছিল, এবং তখন প্রযুক্তি এত উন্নত ছিল না ভাই, কিন্তু সেই 2 জন জঙ্গিকে কিন্তু সশরীরে তৎকালীন না সেটা তো আমরা জানি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিচার হয়েছে। এরপরে যে আওয়ামী লীগের সময় যে জঙ্গি নাটকগুলো হলো প্রত্যেকটাই নাটক, মানে হোলি আর্টিজান আপনি মনে করেন নাটক, প্রত্যেকটাই নাটক। এখানে কোনোটাই আপনি দেখেন যে কোনোটাই
কোনো তার জীবিত ধরতে পারে নাই, কিন্তু ধরে নাই সবগুলি মিস্টার সাদাত মানে সেলিম, জি, এখানে ধন্যবাদ। মেরে ফেলছে তার। জঙ্গিদের ব্যাপারে একটা কথা বলবো যে ওই যে জাহাজ মারা বিল্ডিংয়ে আপনার আক্রমণের পরে যাদেরকে হত্যা করা হয়েছে তখনও বলা হয়েছে যে এটা একটা নাটক। আর হলিয়ার্টি জনের একটা স্কলারশিপ স্কুলের একটা ছাত্র সেখানে নিহত হয়েছে। তখন তার মা এবং বাপ বলেছে যে আমরা এখনও তাকে হাতে ধরে ভাত খাওয়াই, আমরা মানে হাত দিয়ে তাকে ভাত খাওয়াই। যে ছেলে নিজের হাতে ভাত খেতে পারে না, সে যে মানে অস্ত্র তুলে নেবে এটা বিশ্বাস করি না। সেই সময়ে আপনার এগুলো আপনার এই যে ব্যানার্জিদের নাটক ছিল এবং এগুলো ভবিষ্যতে আরও ইয়ে করবে। তবে আমি আপনার জ্ঞাতাতে একটা কথা বলি যে আমরা যে 2 তারিখে কথা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি এটা আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে মানে আমার বক্তব্যটা সবচেয়ে বেশি কোট করেছে। আমি সেদিন কেন জানি গণেছিলাম যে কজন বক্তব্য রেখেছেন, 26 জন বক্তব্য রেখেছেন, তার মধ্যে 23 জন নির্বাচন চেয়েছেন ডিসেম্বর আগে। যে 3টি রাজনৈতিক দল ভিন্নতা আছে, তার মধ্যে একটি রাজনৈতিক দল এনসিপি বলেছেন যে নির্বাচনটা আপনারা অগাস্টের 5 তারিখে ঘোষণা করেন, একটা ঐতিহাসিক মুহূর্তে জুলাই সনদটা তৈরি করে। তারা কিন্তু ডিসেম্বরের পরে বলে নাই বা আগেও বলে নাই, বলছে যে অগাস্টে। জামাত ইসলাম বলছে যে আপনার এই জুনের নির্বাচন সঠিক সময় নয়, তার মধ্যে এই সেই হ্যান ত্যান করে তারা প্রকারান্তরে বলছে যে নির্বাচনটা আপনার এই রমজানের আগে করার দরকার। কেমন? আর একটা রাজনৈতিক দল চরমনায় বলছে যে এটা আপনি জুন মাসে করেন। তার মানে কি আমরা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি তো ডিসেম্বরের ব্যাপারে, সুতরাং এখানে বিএনপির কোনো চাপ ছিল না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে কি আমি যেটা মানে আশঙ্কা করছি, 111 তো একটা কিংস পার্টি গঠন করা হয়েছে, 1টা 2টা 3টা, কোনো কিংস পার্টি কিন্তু যখন জনগণের কাছে কোনো রকম মানে আপনার সাড়া জাগাতে পারে নাই, তখন কিন্তু আপনার এই তারা কিন্তু পশ্চাৎপদ হয়ে তারা কিন্তু যত দ্রুত সম্ভব ছেড়ে দেমাকে দেবাসী নির্বাচনটা করে তারা কিন্তু পালিয়ে গিয়েছে। এখন এখানে এনসিপি গঠন করা হয়েছে। এনসিপিটা আমরা শুরুর দিনে বলেছি তারা সরকারের অংশগ্রহণ করা উচিত হয়নি। এনসিপি গঠন করার পরে এনসিপি কোনোভাবে সাড়া জাগাতে পারে নাই। পয়লা বৈশাখে দেখা গেল যে যত এনসিপি সমর্থক তার চাইতে ইউটিউবার বেশি। তারপরে আপনার পহেলা মেতে যে একই ঘটনা, তারপর মার্চ পর ইউনুসের সেখানেও দেখলাম যে কোনো ইউটিউবারের সংখ্যা বেশি। তারপর নির্বাচন কমিশনে যে ঘটনাটা ঘটে, নির্বাচন কমিশনে যেটা করেছে সেটাও একই অবস্থা। কিন্তু আপনার এই কিংস পার্টি যদি সম্প্রসারণ করা হয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এটার সাথে সম্পৃক্ত করা হয়, আমি সেখানে ভয় পাচ্ছি। যে কারণে আমি অন্যান্য মানে আমার মাঠের রাজনৈতিক সঙ্গী সাথীদের প্রতি উদাত্ত আহ্বানটা জানাচ্ছি যে আসলে আপনারা এই মুহূর্তে অন্য কোনো ফাঁদে পা দিলে সেটা লাভবান হবে না। কারণ বিএনপিকে ফেলে দেওয়ার মতো এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। বিএনপি কিন্তু মাঠে ময়দানে এখন যথেষ্ট পরিমাণ জনপ্রিয়, অধিকতর জনপ্রিয়। এখানে ধরেন আপনার যে 5-6টা রাজনৈতিক দলগুলো চরমনায় পীর সাহেবের ডাকলে মুরিদরা তা হাজির হবেন। পীর সাহেবের মিটিংয়ে যত লোক হয় তত কিন্তু ভোট হয় না। কারণ আমার উপজেলায় একটা মিটিং করেছেন, ওনারা আশেপাশে 20টা উপজেলার থেকে লোকজন এনে ভোট করেছেন। তো 20টা উপজেলার লোক তো আমার ওখানে ভোটার নয়। সুতরাং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বিচার করলে কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা যাবে। আর অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমি আপনার ধরেন নুরুল হক নূর সহ আরম্ভ করে আমাদের মানে রাজনৈতিক অঙ্গনের সঙ্গী সাথী এবং তারা সহ এদেরকে আমরা হারাবো কেন? আমরা তাদেরকে নিয়েই তো আমাদের কাজ করতে হবে। কোনো ভুল বুঝাবুঝি হলে খুব অচিরেই ভুল বুঝাবুঝিটা অবসান ঘটিয়ে আসুন আমরা নির্বাচনের ট্রেনটা চালু করে দিই। যেমন আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা ফুল গিয়ারে আছেন এখন নির্বাচন করার জন্য। আমরা মনে করি আমরা এই বর্ষার পর থেকে তো আমরা নিজেরাও ফুল গিয়ারে আছি। বিএনপি বিভিন্ন জায়গায় কাউন্সিল করতেছে, আমরা প্রতিটা দিন মানে ধরতে গেলে আমরা নির্বাচনী এলাকায় সময় দিচ্ছি, নির্বাচনটাকে অত্যাচ্ছন্ন মনে করেই তো আমরা মানে কাজগুলো করছি। এখন বিএনপির উচিত হবে যে নির্বাচনটাকে নিশ্চিত করা এবং তারিখটার ব্যাপারে একটা সঠিকভাবে আমাদেরকে একটা ধারণা দেওয়া এবং দেশবাসী একটা ধারণা দেওয়া। এখানে ওই যদি কিন্তুতে রাজি না হলেই ভালো হতো। তো তারেক রহমান সাহেব আর জিয়াউর রহমান সাহেবের পুত্র জিয়াউর রহমান সাহেব অত্যন্ত আপনার মানে শালীন ছিলেন। জিয়াউর রহমান সাহেব অত্যন্ত লাজুক ছিলেন। জিয়াউর রহমান সাহেব কিন্তু মুখের উপর কিন্তু শক্ত কথা বলতে পারতেন না। তারেক রহমান সাহেবও আপনার একজন পিতৃতুল্য ব্যক্তি, গেছেন সেখানে তার সাথে মানে সৌজন্যমূলক আলোচনা করেছেন। সেখানে হয়তো তিনি খুব বেশি একটা আপনার বার্গেনিং ইস্যুতে যাননি। কিন্তু এটার অর্থ এটা নয় যে ফেব্রুয়ারি নির্বাচন প্রলম্বিত করলে আমরা যারা জোটসঙ্গী আছি, আমরা যারা আন্দোলনের সঙ্গী আছি, আমরা যারা শেখ হাসিনাকে আপনার বিচারিত করার জন্য নিজের জীবনকে ইয়ে করেছি, জিল্লুবের অনুষ্ঠানে অনেক সময় এসেছি, একা এসেছি, জীবন নিয়ে যেতে পারবো কিনা সেটা বলতে পারি নাই। অনেক চাইতে অনেক বেশি উচ্চকঙ্গে কথা বলেছি এবং বিশ্বাস করতাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হবে। গণ অভ্যুত্থানে কোনোদিন দিন তারিখ ক্ষণ ব্যক্তি বিষয় নিয়ে হয় না। আপনার ওই যে আমাদের ইয়াসমিনের হত্যা, ইয়াসমিনের মতো একটা মহিলা ধর্ষণ হয়েছে,
প্রতিদিন ধর্ষণ হচ্ছে, হঠাৎ ইয়াসমিনের ব্যাপারে আগুন স্ফুলিঙ্গ হয়ে গেছে। দিনাজপুর। বাংলাদেশে যে কোনো সময় একটা আমরা আগুন স্ফুলিঙ্গ করার জন্য সমস্ত কিছু তৈরি করে এনেছি, হঠাৎ ম্যাচ দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আমরা সকলে মিলে সেই আগুনকে ধাউ ধাউ করে জ্বলে ওঠার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা কেউ ঘি ঢেলেছি, কেউ তেল ঢেলেছি, আমরা কেউ ঝাঁপিয়ে পড়েছি, আমরা কেউ পরিবার পরিজন সহ আমরা সেই আগুন যেন আরও প্রজ্বলিত হয়, শেখ হাসিনা যেন দ্রুত পালিয়ে যায়, আমরা সেভাবে ভূমিকা পালন করেছি। আমরা তো এই বিশ্বাস থেকে, যদি সেটা না হতো তাহলে তো আমরা রাজনীতি ছেড়ে এই সুন্দরবন অথবা বৃন্দাবন চলে যেতাম। এখন এখানে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছেন। এই প্রেতাত্মারা এটা কোনো রাজনৈতিক দল নয়। কালকে একজন বক্তা বলেছেন এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এটা একটা রাজনৈতিক দল বলা যাবে না। এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো রকম আপোষ করা যাবে না, কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশকে ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে। শেখ হাসিনা এসে তো একদম বাংলাদেশটাকে একদম চিরতরে পূর্ণ করে দিয়ে গেছে। সেখান থেকে হয়তো আমরা একটা ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার সেলিম রেজা হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, ঘুরে ফিরে একটাই কথা, অনেক আলোচনা আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি, বিচার নিয়ে আলোচনা করেছি, বিদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেছি, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটাই কথা, যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, নির্বাচনের কোনো বিকল্প নেই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য এবং বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবার জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণটা নিশ্চিত করা দরকার এবং সেটার জন্য নির্বাচনে অপরিহার্য। এবং যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গলজনক। এবং সেক্ষেত্রে বিএনপির ডিসেম্বরের কথা কয়েক মাস বলে হঠাৎ করে কাউকে কিছু না বলে ফেব্রুয়ারিতে যাওয়া, এটা বিএনপির ঐতিহাসিক ভুল কিনা এটা দেখবার জন্য আমাদের আসলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ভুল যদি এটা হয়ে থাকে এবং এই ভুল যদি সংশোধন বিএনপি না করে, তার খেসারত দেশবাসীকে যেমন দিতে হবে, বিএনপিকে কিন্তু আরও বেশি করে দিতে হবে। আমরা আশা করব যে বিএনপি নেতৃত্ব সেটা মাথায় রাখবেন এবং নিঃসন্দেহে যারা পথের সঙ্গী দীর্ঘদিন ছিলেন, তাদের সঙ্গে বিশেষ বিশেষ মুহূর্তে পরামর্শ, বিশেষ বিশেষ মুহূর্তে অবহেলা করার যে সংস্কৃতি, সেটাও আসলে তাদেরকে বদলাতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।